বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে কিভাবে মাছ মারা গেল, আমি একটা পুকুরের ভিডিও চিত্র আপনাদেরকে আজকে আমি দেখাবো। যে পুকুরে বিগত বেশ কয়েকদিন ধরে এখানে প্রচুর পরিমাণে মাছ প্রতিদিন 70, 80, 100 পিস করে মারা যাচ্ছে। এই চাষি এখানে বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করেছেন, বিভিন্ন মেডিসিন প্রয়োগ করেছেন, কিন্তু মাছ মারা বন্ধ হচ্ছে না। পরে দেখা গেল যে মাছগুলো ফাইটোপ্ল্যাঙ্কটন খেয়ে মারা যাচ্ছে। অর্থাৎ এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন কখন মাছের জন্য এটা বিষাক্ত হয়ে যায় এবং বিষাক্ত হলে সেখান থেকে পরিত্রাণের উপায় কি এবং এর পূর্ব সংকেত কি, আচ্ছা এই টোটাল বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। কারণ এখন সম্ভবত বাংলা মাঘ মাসের একদম শেষ সময়টা, হয়তো 15, 18, 20 তারিখ হয়েছে। তো এই সময়টায় শীত যাই যে অবস্থা, তো শীতের শুরু থেকেই কিন্তু পুকুরে আমাদের প্রাকৃতিক পরিবেশটা ঠিক থাকছে না। ইউগ্লেনা হচ্ছে, ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম হচ্ছে। তো ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম কেন হয়, কি কি কারণ রয়েছে, শুধু রাসায়নিক সারই না, অন্য অনেক কারণ রয়েছে। এই টোটাল বিষয়টা আপনাদের আজকে নখদর্পণে আমি নিয়ে আসব। তো এই পুকুরে যে মাছগুলো মারা যাচ্ছে যে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম খেয়ে, এই ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম হওয়ার আগে কিন্তু একটা পূর্ব সংকেত আপনাকে পুকুর এটা দিয়ে থাকে। আপনার পুকুরে যখন পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন তৈরি হয়, অর্থাৎ আমরা তো বলি পানিটার সবুজ রং, পানিটা একটা কচু পাতার রং, একদম সদ্য একটা কচু পাতার রঙের মতো সবুজ থাকবে, হাতে উঠলে সেটা স্বচ্ছ মনে হবে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এটা গাঢ় সবুজ হয়ে উপরে একটা স্তর তৈরি হয়। তো আপনারা কিন্তু অনেক সময় এই বিষয়টা অতটা গুরুত্ব সহকারে দেখেন না। তো যখন গাঢ় সবুজ হয়ে উপরে একটা স্তর তৈরি হয়, পাতলা একটা আবরণের মতো স্তর তৈরি হয়, এই ফাইটোপ্ল্যাঙ্কটনের এদের কিন্তু একটা এক্সপায়ারি ডেট আছে, কয়েকদিন পরে এরা মারা যায়। তো ফাইটোপ্ল্যাঙ্কটনটা মারা গিয়ে এরা চলে যায় পুকুরের তলানিতে, একদম তলানিতে নিমজ্জিত হয়ে যায়। ওখান থেকেই সে অ্যামোনিয়া তৈরি করা শুরু করে, মারা যাওয়ার পর থেকেই সে অ্যামোনিয়াটা তৈরি করে। সে অ্যামোনিয়াটা তৈরি হয় কিন্তু পুকুরের তলানি থেকে। তো এই সময়টাই আপনাদের পুকুরে কিন্তু অক্সিজেন সংকট হয়। সকালবেলা পুকুরের মাছ অনেক সময় ভাসতে দেখা যায়, কিন্তু চাষিরা হয়তো অতটা গুরুত্ব দেয় না এবং পানির রংটা অনেকটা তখন হালকা হয়ে আসে একটু, অর্থাৎ এই স্তরটা দেখা যায় না। তা আপনারা যদি ওই সময়টাই প্রস্তুতিটা নেন, তাহলে কিন্তু আপনার এই যে মাছ মরার যে বিপদের মুখে আপনাদের পড়তে হয় না, এটা অনেক সময় অনেক চাষি বুঝতে পারেন না। তো ফাইটোপ্ল্যাঙ্কটনটা এর যখন রেসপায়ার হয়ে যায়, অর্থাৎ মারা যায়, তখন সে পুকুরের তলানিতে যায়। সেই তলানিতে তখন সে অ্যামোনিয়াটা তৈরি করে। এরপরে আস্তে আস্তে সেটা একত্রিত হয় ফেনার মতো করে, চাকা চাকা করে পুকুরে এটা ভাসতে থাকে। তখন এটা শতভাগ টক্সিক হয়ে যায়, অর্থাৎ বিষাক্ত হয়ে যায়। তো এই বিষাক্ত ফাইটোপ্ল্যাঙ্কটনটা যদি মাছ খায়, তাহলে মাছ কিন্তু নিশ্চিত সেখানে মারা যায়। এখানে মাছের দেখবেন যে কোনো ক্ষত নেই, কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ একটা মাছ, কিন্তু মাছ মরছে। এর একমাত্র কারণ হলো এই যে বিষাক্ত ফাইটোপ্ল্যাঙ্কটন, অর্থাৎ ব্লুমটা, এই টক্সিক অবস্থার ফাইটোপ্ল্যাঙ্কটনটা মাছ খেয়ে ফেলে। তো এই জন্য অনেক সময় অনেকে বিভিন্ন মেডিসিনের পরামর্শ দেয়, অনেকে মেডিসিন ব্যবহারও করে থাকে, কিন্তু একদম শতভাগ নিরাপদ একটা ট্রিটমেন্টে রয়েছে। তো এর আগে আমরা একটু দেখতে চাই যে ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুমটা কেন হয়। প্রথম কারণ হলো, যদি আমরা পুকুরে পর্যাপ্ত পরিমাণে রাসায়নিক সার আমরা এখানে ব্যবহার করি, সেক্ষেত্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম হতে পারে। দ্বিতীয়ত, যদি আমাদের পুকুরে পর্যাপ্ত পরিমাণে জৈব পদার্থের ডিপোজিট থাকে, অর্থাৎ অনেক পরিমাণে কাদা পুকুরে থাকে, কাদা মানেই তো হলো জৈব পদার্থের ডিপোজিশন। তো এটাকে যারা পর্যাপ্ত পরিমাণে মানে প্রয়োজন অনুসারে চুন প্রয়োগ করে এর পচন প্রক্রিয়াটা সম্পন্ন করেন না, এটার কারণে পুকুরে অনেক সময় ফাইটোপ্ল্যাঙ্কটনের আধিক্য হয়। তৃতীয় যে অবস্থাটা, প্রত্যেকটা মাছের দৈহিক বৃদ্ধির জন্য তার আমিষ পার্সেন্টেজ আলাদা আলাদা রয়েছে।
আমরা হয়তো পাঙ্গাস তেলাপিয়ার জন্য 28 থেকে 30%, আমাদের যদি আইএনসি মাছ হয় তাহলে আমাদের 24 থেকে 18%। এরকম তো প্রত্যেকটা মাছের দৈহিক বৃদ্ধির জন্য আমিষের একটা পার্সেন্টেজ রয়েছে। তো আমরা ওই প্রজাতির আমিষের পার্সেন্টেজ হিসাব না করে যদি তার দেহের প্রয়োজনের তুলনায় বেশি আমিষ আমরা খাদ্যে প্রয়োগ করে থাকি, মাছ যে খাদ্যটাই গ্রহণ করুক না কেন তার একটা অংশ তো আনডাইজেস্ট অবস্থায় তার মলের সাথে পুকুরে বের হয়ে যায়, এবং পুরো আমিষটা কিন্তু মাছ ডাইজেস্ট করতে পারে না। কিছুটা আমিষ এখানে মাছের মলের সাথে পুকুরে বের হয়, এবং অ্যামোনিয়ার হওয়ার প্রধান কারণ হলো কিন্তু এই আমিষ বা প্রোটিন। তো মাছের চাহিদার চেয়ে বেশি আমিষ যখন আমরা খাদ্যে প্রয়োগ করি, এই আমিষটা মাছের মলের সাথে পুকুরে রিলিজ হয়, সেটা পচে সেখান থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটনের একটা ব্লুম হতে পারে। চতুর্থ কারণটা হলো, যদি আমাদের পুকুরে যথেষ্ট পরিমাণে জৈব পদার্থের যে ডিপোজিট থাকে, অর্থাৎ আমাদের যে পুকুরের যে পাড়গুলো, এই পাড়গুলো দিয়ে যদি আশপাশের এই যে ধোয়ানো পানি, বাড়ির ধোয়ানো পানি বা রাস্তার ধোয়ানো পানি, অর্থাৎ পাড়টা যদি বেশি উঁচু না থাকে, পাশে যদি যথেষ্ট পরিমাণে গাছপালা থাকে, পুরনো মাটি থাকে, এর ভিতরে যথেষ্ট পরিমাণে পুষ্টি পদার্থ ডিপোজিট এখানে হয়। তো যখন পানির লেয়ারটা কমতে থাকে, তখন এই পুকুরের যে পাড় থেকে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল যে ঢালুটা, এই ঢালুটা থেকে আস্তে আস্তে পুষ্টি পদার্থ পুকুরে রিলিজ হতে থাকে। তো পানির পরিমাণটা কম থাকে, এখানে পুষ্টি পদার্থের রিলিজ হওয়ার পরিমাণটা বেশি পরিমাণে ডিপোজিট এখানে হয়ে যায়। এই জন্য কিন্তু ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম অনেক সময় হয়ে যায়, যে আমরা অনেকটা বুঝতে পারি না যে কেন ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম হচ্ছে। তো যদি এভাবে ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম হয়ে এটা ব্লুম হলেই তো টক্সিক হয়ে যায়, তো এটা এখান থেকে পরিত্রাণের খুব সহজ একটা মাধ্যম আছে, নিরাপদ মাধ্যম। সেটা হলো আমাদের প্রতি শতকে 12 থেকে 15 গ্রাম তুঁতে, এই তুঁতেটা চাকা অবস্থায় অথবা গুঁড়া করে, অর্থাৎ যে অবস্থা আপনি বাজার থেকে নিয়ে আসেন না কেন, একটা সুতি কাপড়ে, এটা কোনো পলিস্টার বা নাইলনের কাপড় হলে হবে না, একটা সুতি কাপড় বা যে কাপড়টা ফাঁকা আছে, অর্থাৎ পানিটা বের হতে পারবে, ওই তুঁতে বা কপার সালফেটটাকে পানির সাথে মিশ্রণ হয়ে গোলাতে পারবে, যেটা এরকম একটা কাপড়ে বা নেটে, ফাঁকওয়ালা নেটে, এটা 12 থেকে 15 গ্রামের পোটলা বেঁধে 3 থেকে 5 ফিট পানির জন্য প্রতি শতকে একটা খুঁটি পুঁতে ঠিক পানির উপরি স্তর থেকে 1 ফিট নিচে সুতো দিয়ে এখানে বেঁধে দিতে হবে। তো প্রতি শতকের জন্য যদি 12 থেকে 15 গ্রামের একটা কপার সালফেট বা তুঁতের পোটলা করে আমরা পুকুরে পানির 1 ফিট নিচে সেটা একটা খুঁটি পুঁতে যদি আমরা বেঁধে দেই, তাহলে এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন যে ব্লুম, এই যে টক্সিক অবস্থা, এখানে যে জীবাণুটা রয়েছে, যে ব্যাকটেরিয়া দূষিত খারাপ ব্যাকটেরিয়াটা রয়েছে, এই ব্যাকটেরিয়াটা এটা মরে যাবে। এটা মরে এটা দেখবেন 4-5 দিনের ভিতরেই কার্যক্রমটা দেখবেন যে তুতে দেওয়ার পরে এটা শুরু হয়ে গেছে। অর্থাৎ এই যে ব্লুমটা, এটা একদম নিরাপদ হয়, পুকুরের তলানিতে গিয়ে জমবে, যেটা পরে আমাদের পুকুরের জৈব পদার্থে পরিণত হবে। অর্থাৎ মাছের জন্য এটাও একটা ভালো উপাদান হিসাবে আমরা পেতে পারি, যদি আমরা কপার সালফেট বা তুঁতে 12 থেকে 15 গ্রাম প্রতি শতকে একটা পোটলা বেঁধে আমরা এটাকে পুকুরে আমরা ব্যবহার করি। কারণ যখন আপনার ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুমটা হয়, তখন রাতের বেলায় এর পিএইচ মান কিন্তু পানির কমে যায়, এবং দিনের বেলায় এর পিএইচ মানটা অনেক পরিমাণে বেড়ে যায়। সাথে যদি আমরা বিভিন্ন রকম মেডিসিন ব্যবহার করি, মেডিসিন ব্যবহার করলে পরে আরো বিপর্যয় ঘটে, বেশি বিপত্তি সেখানে ঘটে। আমরা তখন বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়েও আমরা এই পুকুরটাকে আর নিয়ন্ত্রণ করতে পারি না, এই মাছগুলোকে আমরা আর বাঁচাতে পারি না। তো কপার সালফেট এবং তুঁতে এটা দেওয়ার 3 দিন পরে 3 থেকে 5 ফিট পানির জন্য আপনাকে দিতে হবে কমপক্ষে 150 গ্রাম থেকে 250 গ্রাম চুন। সেটা অবশ্যই পাথুরে চুন,
এটা ভিজানোর পরে 1-2 ঘন্টা পরে গরম গরম অবস্থায় সমস্ত পুকুরে, একদম পুকুরের ঢালুতা সহ সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিতে হবে এই পাথুরে চুনটা। কমপক্ষে 150 গ্রাম, সর্বোচ্চ 250 গ্রাম। 3 থেকে 5 ফিট পানির জন্য, বা পানির গভীরতা বেশি হলে আপনি 250 গ্রাম পর্যন্ত যেতে পারেন। যদি 7 ফিট, 8 ফিট, 9 ফিট, 10 ফিট পানি হয় তাহলে আপনি 250 গ্রাম পর্যন্ত যেতে পারেন। ঠিক এর 1 সপ্তাহ পরে আপনাকে পুকুরে আবার প্রয়োগ করতে হবে প্রতি শতকে 100 গ্রাম করে চুন। তো প্রথম সপ্তাহে আমরা কপার সালফেট বা তুতে যে 12 থেকে 15 গ্রাম আমরা একটা পোটলা করে প্রতি শতকে আমরা খুঁটিতে বেঁধে দিলাম। এর 3 দিন পরে আমরা দিলাম 150 গ্রাম করে চুন সর্বনিম্ন, অথবা 200-250। ঠিক 7 দিন পরে আমাকে আবার 100 গ্রাম করে পাথুরে চুন গরম গরম অবস্থায় এটা সমস্ত পুকুরে আমাদের ছিটিয়ে দিতে হবে। তাহলে আমরা এই যে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম দ্বারা আমরা যে ক্ষতিটা হচ্ছে, আমরা সেই ক্ষতি থেকে আমরা খুব সহজে আমরা নিস্তার পাবো। মাছের যদি কোনো রকম ক্ষত হয়ে থাকে, কোনো রকম কোনো রোগ জীবাণু থাকে, সবকিছু দেখবেন যে একদম নিরাপদ হয়ে গেছে। তো 7 থেকে 10 দিন পরে আমরা সেখানে একটু লবণ প্রয়োগ করতে পারি, এরপরে চিটাগুড় প্রয়োগ করে, অর্থাৎ আমরা এরপরে যে ডোজগুলো করার জন্য আপনার জুপ্লান্টনের যে ডোজ, সে ডোজটা আমরা করতে পারি। আর সাধারণত পুকুরে যখন ফাইটোপ্ল্যাঙ্কটন যখন আধিক্য হয়ে যায়, এর 4 থেকে 5 দিন পরে এমনিতেই দেখবেন যে হঠাৎ করে পানির রংটা একটু সাদাটে হয়ে গেছে কিংবা একটু বাদামি হয়ে গেছে। অর্থাৎ ফাইটোপ্ল্যাঙ্কটন হলে সেখানে 4-5 দিন পরে জুপ্ল্যাঙ্কটনের একটা তৈরি সেখানে হয়ে থাকে। তো যদি আমরা এখানে চুনটা দেওয়ার পরে 1 সপ্তাহ পরে চুনটা দিয়ে যদি আমরা ওখানে একটা জুপ্ল্যাঙ্কটনের ডোজ করি, তাহলে আমরা খুব চমৎকার একটা রেজাল্ট সেখান থেকে আমরা পেতে পারি। তো যাদের পুকুরে এরকম ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুমের প্রবলেমে যারা আছেন, যারা ফাইটোপ্ল্যাঙ্কটন নিয়ে সমস্যা আছেন, তো ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুমের আমার পূর্বে একটা ভিডিও দেয়া আছে, যেটা আমরা কোনো রকম কোনো মেডিসিন বা কপার সালফেট কোনো কিছু ছাড়া আমরা কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি। ওই ভিডিওটা আমি বলেছিলাম যে সেখানে ব্র্যান বা আটা অথবা যে কোনো ধরনের ভেষণ আমরা পুকুরের বাতাসে, তো ফাইটোপ্ল্যাঙ্কটনটা একটা দিকে আপনি চেপে যায়, এটার উপরে যদি আমরা একটু বিকেলবেলা ছিটিয়ে দেই, তাহলে দেখা যায় যে এখানে এটা লোভে, এটা গন্ধে, খাদ্যের গন্ধে এর সাথে মাছ এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা এখান থেকে খেয়ে ফেলে। আর এই ফাইটোপ্ল্যাঙ্কটনটা শুধুমাত্র যে তেলাপিয়া মাছ, আমাদের আইএমসি মাছ, এই যে রুই কাতলা মৃগেল, এর সিলভার কার্প, এরাই যে খায় তা না। গ্লাস কাপ মাছ শুধু ঘাস খায় না, এরা পর্যাপ্ত পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন খায়। তো যাদের পুকুরে ফাইটোপ্ল্যাঙ্কটনটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা প্রাথমিকভাবে সেখানে সিলভার কার্প মাছটা আপনারা দিতে পারেন বা ব্রিগেডটা দিতে পারেন। সবচেয়ে ভালো ফল পাবেন যদি সেখানে আপনি গ্লাস কার্প মাছটা দিয়ে দেন। এই শতকে 2-3টে করে আপনি গ্লাস কার্প সেখানে দিয়ে দিলেন, খুব সহজেই নিমিষেই সে সমস্ত ফাইটোপ্ল্যাঙ্কটন এটা খেয়ে শেষ করে ফেলবে। আর একটা দিতে পারেন পুঁটি অথবা তেলাপিয়া, এরাও কিন্তু পর্যাপ্ত পরিমাণে। তেলাপিয়া তো পানির যে সবুজ রংটা পর্যন্ত চুষে এরা খেয়ে ফেলে, কারণ তেলাপিয়া হলো সর্বভোগী একটা মাছ। তারপরে তেলাপিয়া, পুঁটি, সিলভার, ব্রিগেড, গ্লাস কার্প অথবা রুই কাতলা মৃগেল, এরা তো খাই। যে কোনো একটা মাছ আপনারা দিতে পারেন। কিন্তু যদি ব্লুমটা হয়ে যায়, তখন এটাকে খুব বেশি দিন এভাবে রাখবেন না, সাথে সাথে আপনারা পুকুরে কপার সালফেট বা তুতিটা প্রয়োগ করবেন এবং খুব দ্রুতই একটা ভালো ফল এখান থেকে আপনারা পাবেন। তো এটুকুই ছিল আজকের তথ্যপাত্র এই ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম নিয়ে, কারণ শীতের সময় যথেষ্ট পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটনের ব্লুম এখন হয়ে থাকে। তো আজ এ পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো পর্ব, অন্য কোনো বিষয়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সেফটি ফার্স্ট। আল্লাহ হাফিজ।